আসসালামু আলাইকুম। আমি আজ আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ ওয়াহিদুর রহমান, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের লেকচার। এই মহামারীর সময়ে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমাদের পড়ালেখার উপরে মারাত্মকভাবে একটা সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। তো এমন অবস্থার মধ্যে আমরা যতটুকু পারি আমাদের পড়ালেখাটা চালিয়ে নেওয়ার জন্য আমাদের কলেজ থেকে নিয়মিত অনলাইন ক্লাসের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এজন্য অবশ্যই আমাদের কলেজের পরিচালক পর্ষদ এবং আমাদের কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের সবার প্রিয় অধ্যক্ষ উপাধ্যক্ষ স্যারদের জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে আজ আমি বাংলাদেশ কর বিধি অর্থাৎ ট্যাক্সেশন ইন বাংলাদেশের কৃষিক্ষেত্রে আয় ধারা 24/1984 সালের এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যদিও এই অঙ্কের উপর ভিত্তি করে গত একটি ক্লাস করা হয়েছে, আশা করি তোমরা যদি আজকে এই ক্লাসটার সাথে সম্পৃক্ত হও তাহলে তোমরা আরো ভালো করে এটা আয়ত্ত করতে পারো। তো এই ক্লাসটা কৃষিক্ষেত্রে আয় ক্লাসটা প্রচার করার পরে অনেক স্টুডেন্টরা আমার কাছে আবদার করেছে, স্যার আপনি তো এর আগে উৎপাদন খরচ হিসাব রক্ষণ খাতে দেখাই নেই এরকম একটা অঙ্ক করেছেন। তো যদি কৃষক যদি হিসাব বই সংরক্ষণ করে তাহলে অঙ্কটা কীরকম হতে পারে সেই বিষয়ে যদি একটা অঙ্ক করে দিতেন তাহলে খুব ভালো হতো। তো আসো আমরা আজকে সেই বিষয়ে একটা অঙ্ক করব। তো স্বাভাবিকভাবেই আমি প্রথমে তোমাদের জন্য বোর্ডে একটা অঙ্ক উঠিয়ে নিব, দেন সেই অঙ্কটার আমি সমাধান করার চেষ্টা করব। তো আমরা চলো শুরু করি। তো প্রথমে আমি এখানে অঙ্কটা লিখে নিচ্ছি। জনাব খায়রুল মিরপুরের বাসিন্দা, শর্টকাট লিখতেছি। তিনি 2016-2017 আয় বর্ষের আয় সংক্রান্ত তথ্য নিম্নে দেওয়া হবে। এক, ফসল বিক্রয় 3 লক্ষ টাকা। 2, কৃষি ভূমি লগ্নি হতে প্রাপ্তি 25,000 টাকা। 3, কৃষি জমি
কৃষি কার্যে ব্যবহৃত দালানকৃত আয়। আবার বানানোর আয় 40,000 টাকা। চা বাগানের আয় 60,000 টাকা। দাস খরচ সমূহ হলো ভূমি রাজস্ব 2,000 টাকা, বীজ ও সার বাবদ খরচ 40,000 টাকা, চাষাবাদ খরচ 7,000 টাকা, পরিবহন খরচ 10,000 টাকা, ভূমি উন্নয়ন কর 4,000 টাকা, বীমা প্রিমিয়াম 5,000 টাকা, কৃষি যন্ত্রপাতি মেরামত খরচ, কৃষি যন্ত্রপাতি মেরামত খরচ 6,000 টাকা। আর কিছু নেই, আমরা বলতে পারি উক্ত খরচের জন্য তিনি কৃষি বই সংরক্ষণ করেন। উপরোক্ত তথ্য হতে জনাব কৃষিখাতে আয় নির্ণয় করে। তাহলে আমরা অঙ্কটা লিখে নিলাম। এখন এই অঙ্কটার আমরা সলিউশন করব। তো এইখানে এই অঙ্কটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা হলো যে উক্ত খরচের জন্য তিনি কৃষি বই সংরক্ষণ করেন। এই জিনিসটার জন্য আমাদের অঙ্কটা একরকম হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো আমরা শুরু করি। আমরা জানি প্রথমে আমরা লিখব হলো করদাতা, অর্থাৎ করদাতার নাম। তারপরে আমরা লিখি হলো আয় বর্ষ, তারপরে আমরা লিখি হলো কর বর্ষ, তারপরে আমরা লিখব কৃষি খাতে আয় নির্ণয়,
এখন করদাতার নাম ছিল জনাব খায়রুল। আয় বর্ষ আমাদের দেওয়া হয়েছিল 2016 এবং 17, 2016 এবং 17। পর বর্ষ দেওয়া তাহলে আমরা বুঝবো হলো 2017 এবং 2018। তাহলে আমরা টেবিলটা করে ফেললাম। তো আমরা জানি যে এটা দুইটা কলাম দিয়ে আমরা করব, তো দুইটা কলাম দিয়ে দিলাম। প্রথমে আমরা এখানে লিখব হলো আয়ের খাত ও বিবরণ, এখানে আমরা লিখব হলো টাকা। তো আমরা জানি কৃষিখাতে আয় ধারা হলো 26। তো আমরা লিখলাম কৃষিখাতে আয় ধারা 26। তো প্রথমে আমাদের দেখতে হবে এই অঙ্কের মধ্যে কি কি আয়গুলো আছে। প্রথমে আমাদের লেখা আছে ফসল বিক্রয়। তো তিনি ফসল বিক্রয় হতে যে টাকাটা পায় সেটা আমরা লিখলাম। তাহলে ফসল বিক্রয় আমার আছে হলো 3 লক্ষ টাকা, সেটা আমরা লিখলাম। তারপরে আছে হলো দ্বিতীয় নাম্বার কৃষি ভূমি লগ্নি হতে আয়, আমরা সেটাও লিখে দিলাম কৃষি ভূমি লগ্নি হতে আয়, অর্থাৎ বিনিয়োগ করে যে আয়টা আমরা পাই সেটাই হলো লগ্নি হতে। তো এটা টাকার পরিমাণ ছিল হলো 25,000 টাকা। দেন তৃতীয় নম্বর আমাদের আসে কৃষি কাজে ব্যবহৃত দালান হতে আয়। তাহলে আমরা লিখলাম কৃষি কাজে ব্যবহৃত দালান হতে আয়। কৃষি কাজে ব্যবহৃত দালান হতে আয় টাকার পরিমাণ আছে হলো 40,000। দেন চতুর্থ আমাদের আছে হলো রাবার বাগান হতে আয়। আমরা এই বিষয়টা নিয়ে প্রথম দিন আলোচনা করেছিলাম, অর্থাৎ দুইটা বিষয় ছিল, একটা হলো চা, একটা হলো রাবার। তা আমরা জানি রাবার এবং চার যে টাকাটা থাকবে সেটা 60% আমাদের কৃষিকাজে ধরতে হবে এবং বাকি 40% ধরতে হবে ব্যবসা খাতে। তো আমরা যেহেতু এখন ব্যবসা খাতে অঙ্ক করতেছি না, কৃষিকাজ করতেছি না, তো আমরা কৃষিকাজের বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে এটার 60% আমাদের ধরতে হবে 424,000। তো ধরতে হবে হলো কৃষি খাতে। দেন আমাদের চা বাগান ঠিক একই নিয়ম, এটারও আমাদের 60% ধরতে হবে। চা বাগানের আয় টাকার পরিমাণ আছে হলো 60,000। তাহলে 60,000 60%, তাহলে হলো 36,000। দেন এই সবগুলো টাকার পরিমাণ যোগ করলে আমাদের টাকার পরিমাণ আসে হলো 4,25,000। এটা আমরা বলতে পারি মোট কৃষি আয়। দেন এটা করার পরে আমাদের বাদ দিতে হয় হলো বাদ অনুমোদন যোগ্য খরচ। এখন এই অনুমোদনযোগ্য খরচের মধ্যে আমাদের দেখতে হবে যে এখানে একটা কথা আমি বলেছিলাম যে উক্ত খরচ তিনি কৃষি বই সংরক্ষণ করে, তাহলে উক্ত খরচের জন্য তিনি যদি কৃষি বই সংরক্ষণ করেন তাহলে অবশ্যই আমরা উৎপাদন খরচগুলো দেখাবো। তো আমরা লিখে ফেলি প্রথমে উৎপাদন খরচগুলো। আমরা লিখলাম প্রথমে উৎপাদন খরচ। এখন উৎপাদন খরচের মধ্যে কি কি আছে? প্রথমে আমাদের উৎপাদন খরচের মধ্যে ছিল বীজ ও সার, তাহলে আমরা সেটা লিখলাম বীজ ও সার, টাকার পরিমাণ আছে হলো 40,000। তারপরে আমাদের আছে হলো চাষাবাদ খরচ, এটা টাকার পরিমাণ আছে হলো 60,000। দেন আমাদের আছে হলো পরিবহন খরচ। পরিবহন খরচ ছিল হলো আমাদের 10,000। দেন আমাদের ছিল হলো কৃষি যন্ত্রপাতি মেরামত। কৃষি যন্ত্রপাতি মেরামত, এটা ছিল হলো টাকার পরিমাণ 6,000। তো এই সবগুলো টাকার পরিমাণ
যোগ করলে আসে হলো 1,16,000। আচ্ছা, টাকার পরিমাণগুলো আমরা এইখানে লিখে দিই, তাহলে ভালো হয় আর কি। 60,000, 10,000, এটা হলো 6,000। তাহলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে টাকা পরিমাণগুলো সবগুলো যোগ করলে 1,16,000। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে হলো ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব টাকার পরিমাণ আছে হলো 2,000। দেন আমাদের আছে হলো ভূমি উন্নয়ন কর। ভূমি উন্নয়ন কর, এটা টাকার পরিমাণ আছে হলো 4,000। দেন আমাদের আছে হলো বীমা। বীমা প্রিমিয়াম, এটা টাকার পরিমাণ আছে হলো 5,000। এই সবগুলো টাকা যোগ বিয়োগ করলে আমাদের টোটাল টাকার পরিমাণ হয় হলো 1,27,000। তো ওই মোট কৃষি আয় থেকে এই অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দিলে টাকার পরিমাণ হয় হলো 2,98,000। এটাকে আমরা বলতে পারি কৃষি খাতের আয়। কৃষি খাতের আয় টাকার পরিমাণ কত আসলো? 2,98,000। তাহলে এখন আমরা বলতে পারি অঙ্কটা থেকে আমরা কি শিখলাম? আমরা দেখলাম যে এই অঙ্কের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, যে এই যে তিনি কৃষি বই সংরক্ষণ করতেছেন, আমি বলছিলাম যদি করদাতা যদি কৃষি বই সংরক্ষণ করেন তাহলে এই যে উৎপাদন খরচগুলো আছে এই সব উৎপাদন খরচগুলো অবশ্যই দেখাতে হবে। আর যদি করদাতা কৃষি বই সংরক্ষণ না করতো তাহলে আমরা কি করতাম, এই যে টোটাল যে ফসল বিক্রির টাকাটা ছিল, এই ফসল বিক্রির টাকা এই যে ফসল বিক্রির যে টাকাটা ছিল, টাকার উপরে জাস্ট 60% আমরা টাকাটা ধরতাম। কিন্তু যেহেতু তিনি কৃষি বই সংরক্ষণ করেছেন সেহেতু আমরা কৃষি বইগুলো আমরা কৃষি বইয়ের মধ্যে যে খরচগুলো আছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা যদি এই অঙ্কটা বাসায় আরেকবার প্র্যাকটিস করো তো আমার ধারণা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি আরো একটা অঙ্ক করবো যাতে তোমরা সেই অঙ্ক সম্পর্কে আরো ভালো ধারণা নিতে পারো। তো আমি এই অঙ্কটা করলাম, তোমরা অবশ্যই বাসায় আরেকবার প্র্যাকটিস করবো। ইনশাল্লাহ আশা রাখি তোমরা অঙ্ক সম্পর্কে আরো ভালো ধারণা করতে পারবে। দেন আমরা আরো একটা অঙ্ক করব, এই জন্য আমি আর একটা অঙ্ক উঠাবো তোমাদের জন্য। দেন সেই অঙ্কটা আমরা আবার সলিউশন করব। আমরা লিখলাম 2,000 2017 সালের 30 জুন তারিখে জনাব রহিমের কৃষি আয় তো কৃষির মধ্যে কি কি ছিল সেগুলো আমরা লিখে ফেলি, একটু ছোট করে লিখি যেহেতু জায়গা কম। পাট বিক্রয় প্রতি মণ কত টাকা? 800 টাকা দরে 400 মণ। তারপর লিখি ধান বিক্রয় প্রতি মণ 1,000 টাকা দরে 200 মণ। ইজারা দেওয়া জমি হতে আয়
48,000 টাকা। দেন তিনি মাছ চাষ করে মাছ চাষে আয় 1,20,000 টাকা। মাছ চাষে আমরা নিট আইটেম নিট আয় 1,20,000 টাকা। তা বলতে পারি উক্ত বছরে নিম্নোক্ত খরচ সমূহ হল: ভূমি খাজনা প্রদান 12,000 টাকা, ইউনিয়ন পরিষদ কর ইউনিয়ন পরিশোধ কর 11,500 টাকা। কৃষি ঋণের সুদ 6,800 টাকা। ভূমি ও খাজনা 12,000, ইউনিয়ন পরিশোধ কর 11,500। ইউনিয়ন পরিশোধ কর এটা হলো 6,500। এটা হলো কৃষি ঋণের সুদ হলো 20,000 টাকা। শস্য বীমা প্রিমিয়াম হলো 11,500 টাকা। দেন এটা নিচে আরো কিছু কথা লেখা আছে যেগুলো আমরা লিখব। জনাব রহিমের একটি ওজন মাপার যন্ত্র ছিল 18,000 টাকা। এটি অপ্রচলিত হয়ে যাওয়ায় তিনি 9,500 টাকায় বিক্রি করে নেন। তারপরে আছে হলো বিক্রয়ের সময় তার অবচিতি মূল্য, তাহলে এটা আমরা আরেকটা নামে বলতে পারি ভগ্নাবশেষ মূল্য। বিক্রয়ের সময় তার অবচিতি মূল্য 13,000 টাকা ছিল। তাকে যথাযথ হিসাবের বই তাকে না বলে আমরা বলবো তিনি যথাযথ হিসাবের বই সংরক্ষণ করেননি। অথচ তিনি উৎপাদন খরচ 2,50,000 টাকা খরচ দাবি করেন।
তারপরে আমি লিখব মিস্টার রহিমের করযোগ্য আয় নির্ণয় করো। আয় নির্ণয় করো, এই হলো আমাদের অঙ্কটা। তো এই অঙ্কটা আমরা এখন করব। তো এই অঙ্কটার মধ্যে অনেক কিছু বিষয় আছে যেগুলো আসলে আমাদের জানার বিষয় আছে। এই অঙ্কটার মধ্যে যেহেতু মেইন বিষয়টা আগে আলোচনা করি, এখানে বলছে হিসাব বই যথাযথ সংরক্ষণ করেনি, তো হিসাব বই সংরক্ষণ না করলে সেটা নিয়মটা আমরা জানি। তো সেটার নিয়মটা হলো যে উৎপাদন খরচ হিসেবে আমরা কত পার্সেন্ট, 60% দেখাবো। তো আমরা প্রথমে আমাদের অঙ্কটা মুছে নিই, এখানে আমরা অঙ্কটা করব। তো এখানে অঙ্কের নাম ছিল হলো জনাব রহিম, নামটা চেঞ্জ করে দিই, আমি লিখি জনাব রহিম। আর আমাদের এখানে বলছে 2017 সাল জুন থেকে জনাব রহিমের আয়, তাহলে 2017 যদি জুন মাস হয় তাহলে কেমন করতে হবে, 2016-17 আয় বর্ষ এবং 2017-18 বর্ষ। এটা ঠিক আছে। দেন আমরা লিখে ফেলি এখানে আমাদের 1 নাম্বার ফসল বিক্রয় করতে কী কী আয়গুলো ছিল সেগুলো আমরা লিখে ফেলি। ফসল বিক্রয়ের মধ্যে এখানে আমাদের কয়েকটা আয় ছিল, সেই আয়গুলোর মধ্যে আমরা দেখি যে পাট বিক্রয় ছিল, তারপরে ছিল হলো ধান বিক্রয়, এই আয়গুলো আছে। তো প্রথমে যদি আমরা লিখি ফসল বিক্রয়ের মধ্যে পাট বিক্রয়, তো পাট বিক্রয় কত টাকা আছে, পাট বিক্রয় বলছে 800 টাকা 400 মণ, তাহলে আমরা দেখি 800 ইন্টু 400 মণ ইন্টু 800 টাকা, 438 টাকার পরিমাণ আসে হলো 3,20,000। দেন বলছে হলো ধান বিক্রয়। ধান বিক্রয় তো এরকম ভাবে আছে যে 1000 টাকা ধরে 200 মণ, তাহলে আমরা বলতে পারি 200 মণ ধান 1000 টাকা করে, তাহলে এটা টাকার পরিমাণ আসে হলো 2 লক্ষ। এই দুটো যোগ করলে হয় হলো 5,20,000। আর কি কি আয় আছে সেই আয়গুলো আমরা দেখব। ইজারা দিচ্ছিলেন জমি, সেই ইজারা মধ্যে আয়টা আমরা লিখব, তাহলে আমরা বলতে পারি ইজারা হতে আয়। ইজারা হতে আয় আমাদের এখানে আছে হলো টাকার পরিমাণ 48,000 টাকা, সেটা লিখে ফেলবো। তারপর তিনি মাছ চাষ করেছিলেন, সেটা থেকেও আমরা আয়টা বের করব। তো মাছ চাষে আয়, মাছ চাষে আয় আমাদের টাকার পরিমাণ দিয়েছিল হলো 1,20,000, তাহলে সেই টাকার পরিমাণ লিখে ফেললাম। এই সবগুলো যোগ করলে আমরা পাই হলো 6,88,000, এটাকে আমরা বলবো হলো মোট কৃষি আয়। মোট কৃষি আয়, এই কৃষি আয় হতে আমরা কি করবো, অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দেব। তা আমরা প্রথমে লিখি বাদ অনুমোদনযোগ্য খরচ। এখন অনুমোদনযোগ্য খরচের মধ্যে প্রথমে আমরা দেখব যে তিনি কৃষি বই সংরক্ষণ করেছেন কিনা। তা তিনি কৃষি বই সংরক্ষণ করেননি, তাহলে আমরা উৎপাদন খরচ দেখাবো, তাহলে আমরা বলবো হলো উৎপাদন খরচ। এখন উৎপাদন খরচের নিয়মটা কি, উৎপাদন খরচের নিয়মটা হলো তিনি ফসল বিক্রয়ের উপরে কত পার্সেন্ট দিবে, 60% দিবে। তাহলে ফসল বিক্রয় এখানে ছিল কত, ফসল বিক্রয় ছিল হলো এখানে 5,20,000, সেই 5,20,000-কে 60% করতে হবে, তাহলে যে টাকাটা আমাদের আসে। তাহলে ফসল বিক্রয় আমরা 5,20,000 টাকা হতে 60% যদি আমরা করি, তাহলে টাকার পরিমাণ আসে হলো 3,12,000। তারপরে আমাদের করতে হবে ভূমি খাজনা, তাহলে আমরা কৃষি হতে মোট আয়টা নির্ণয় করব। এখন কৃষি হতে মোট আয় নির্ণয় করার পরে আমাদের অনুমোদনযোগ্য খরচগুলো নির্ণয় করতে হবে।
তো অনুমোদনযোগ্য খরচ নির্ণয় করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে উৎপাদন খরচটা। এখন উৎপাদন খরচগুলো করতে হলে আমাদের প্রথম মনে রাখতে হবে তিনি কৃষি বই সংরক্ষণ করেছেন নাকি করেন না। তিনি কৃষি বই সংরক্ষণ করেন। কৃষি বই সংরক্ষণ না করলে শুধুমাত্র ফসল বিক্রয় হতে যে আয়টা থাকবে সেই আয়ের উপরে আমাদের 60% ধরতে হবে। এটা আমাদের 1964 সালে আয়কর অধ্যাদেশ 26 ধারা অনুসারে বলা হয়েছে। তা আমরা সেটা টাকার পরিমাণ আসে হলো 3,12,000। এখন এই অঙ্কের মধ্যে আর যে আয়গুলো ছিল, যে ব্যয়গুলো ছিল সেই ব্যয়গুলো আমাদের লিখতে হবে। তো আছে হলো ভূমি খাজনা, সেই টাকার পরিমাণ আছে হলো 12,000। দেন পরবর্তী পর্যায়ে আছে হলো শস্য বীমা প্রিমিয়াম, তাহলে সেটা আমরা লিখে ফেলি শস্য বীমা প্রিমিয়াম, সেটা টাকার পরিমাণ আছে হলো 11,500 টাকা। দেন আরো আয় আছে ইউনিয়ন পরিশোধ কর, সেগুলো আমরা লিখব ইউনিয়ন পরিশোধ কর। ইউনিয়ন পরিশোধ কর টাকার পরিমাণ আছে হলো 6,800, সেটাও আমরা লিখলাম। তারপর করতে আছে হলো ঋণের সুদ, যেটা আমার কি নাম আছে কৃষি ঋণের সুদ। তো কৃষি ঋণের সুদ টাকার পরিমাণ আছে হলো 20,000 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আছে হলো আমাদের ওজন যন্ত্র বিক্রয়ের ক্ষতি, ওজন যন্ত্র বিক্রয়ের ক্ষতি। আমি টাকার পরিমাণটা লিখিনি, তারপরে আমি একটু বুঝিয়ে দিচ্ছি বিষয়টা আসলে কি। 9,000 আর হলো 9,500, 13,905 টাকা বাদ দিলে টাকার পরিমাণ থাকে হলো 3,500। তো এই সবগুলো টাকার পরিমাণ যোগ করলে আসলে হলো 3,65,800 টাকা। এখন বিষয়টা কি, বিষয়টা আমরা টাকাগুলো লেস দিয়ে বসাই, তারপর আমরা আলোচনা করি। এটা টাকার পরিমাণ হলো আসলে 3,22,200 টাকা। এখন এই অঙ্কের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন উল্লেখ করা ছিল যে ওজন মাপার তার একটা যন্ত্র ছিল, টাকার পরিমাণ হলো 18,000 টাকা এবং এটা অপরিচিত হয়ে যাওয়া, অপরিচিত কথাটার মানে কি, যে ব্যবহারযোগ্য নয় এমন হয়ে যাওয়ার কারণে সেই টাকাটার 9,500 টাকা তিনি বিক্রি করে দেন। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা দাঁড়ানো হলো যে 18,000 টাকা সম্পত্তি ছিল। তো এই যন্ত্রপাতিটা যখন তিনি বিক্রি করবেন সেটাকে অবচিত মূল্য বা ভগ্নাংশ মূল্য ছিল 13,000 টাকা। এখন 13,000 টাকা সম্পত্তি যিনি তিনি 9,500 টাকা বিক্রি করেন, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি? 13,000 টাকা বা সম্পত্তি 9,500 টাকা বিক্রি করলে তার অ্যাকচুয়ালি ক্ষতি হচ্ছে হলো 3,500 টাকা। দেন এখন একটা জিনিস মনে রাখতে হবে, কোনো করদাতা যদি কৃষিখাতে আয় নির্ণয়ের সময় তার আয় শুধুমাত্র কৃষি হতে হয়, তাহলে সেই আয়ের উপরে ভিত্তি করে সরকার তাকে অকর ধার্য প্রদান করে, অর্থাৎ কর দিতে হবে না এমন টাকার পরিমাণ ধার্য করে দিয়েছেন। যে বিষয়টা আমি গত ক্লাসে বলেছিলাম, সে টাকার পরিমাণ হলো 2 লক্ষ টাকা। অর্থাৎ তার আয় শুধুমাত্র কৃষি হতে হলে তাহলে সে অকর ধার্য পাবে হলো 2 লক্ষ টাকা। তাহলে সেটা বাদ দেওয়ার পরে তার টাকার পরিমাণ হচ্ছে হলো 1,22,200 টাকা। এটা আমরা বলতে পারি কৃষি খাতে করযোগ্য আয়। কৃষি খাতে করযোগ্য আয়। তাহলে বিষয়টা আমরা কি শিখলাম? বিষয়টা আমরা শিখলাম হলো যে একজন করদাতা কৃষি খাতে আয়ের জন্য যে আয়গুলো পাবেন সেই আয়গুলো থেকে অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবেন সেই আয়টা শুধুমাত্র যদি কৃষি হয় এবং সেই টাকাটা যদি 2 লক্ষ টাকার বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই কৃষক বা ওই করদাতা অবশ্যই 2 লক্ষ টাকা পর্যন্ত অকর ধার্য পাবে। তার 2 লক্ষ টাকা পর্যন্ত অকর ধার্য পেলে তার টাকার পরিমাণ হচ্ছে কৃষিখাতে আয় 1,22,200 টাকা। এখন এই টাকার উপর ভিত্তি করে তিনি কর পরিশোধ করবেন। তো কৃষিখাতে আয় আমরা এটাই শেষ ক্লাস, এবং তোমরা যদি এইভাবে ক্লাসটা করো, আমার ধারণা তোমরা বাসায় আরও ভালো করে প্র্যাকটিস করলে এই অঙ্কটা খুব ভালো করে শিখতে পারবে। এবং আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে আমি গত ক্লাসে বলেছিলাম যে গৃহ সম্পত্তি খাতে আয় এবং কৃষি খাতে আয় ন্যাশনাল বেসিস থেকে প্রতি বছর কমপক্ষে একটা করে অঙ্ক আসে। ইভেন এমন আসতে পারে যে একটা বি পার্টে একটা সি পার্টে 2টো অঙ্ক আসতে পারে। তো তোমরা যদি এই অঙ্কটা ভালো করে করো, আমার ধারণা যে আমি যতটুকু কৃষি খাতে আয় নিয়ে আলোচনা করেছি, এই 2টা ক্লাস যদি তোমরা ভালো করে করো, ইনশাল্লাহ তোমরা
খুব ভালো মতো বুঝতে পারবা। আর তারপরে যদি বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে বা কমেন্টে উল্লেখ করতে পারো, ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই বাসায় ভালো মতো প্র্যাকটিস করবা এবং সাবধানে থাকবা। চলাফেরা করার সময় অবশ্যই সরকারের যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলে আমরা চলাফেরা করব এবং সবাই চেষ্টা করবো ঘরে থাকার জন্য, পার্থপক্ষ বের না হওয়ার জন্য। সবাই ভালো থাকবা, দোয়া করি। আমার জন্য তোমরা দোয়া করবা। আসসালামু আলাইকুম।